হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 22শে সেপ্টেম্বর সোমবার, সময় এখন সন্ধ্যে 7টা বাজে। গতকাল মহালয়া ছিল, দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গিয়েছে এবং হাতে গোনা কয়েকদিনই বাকি রয়েছে দুর্গাপুজো শুরু হতে। এই সময় ওয়েদারটা একটু অন্যরকম হবার কথা ছিল, আলো ঝলমলে, রোদ সব কিছু মিলিয়ে একেবারে শরতের আকাশ যেমনটি হয়, কিন্তু এবছরে সমস্ত কিছুই উল্টো। এখনো পর্যন্ত বৃষ্টি শেষ হওয়ার নামই নেই। মেঘলা মেঘলা আকাশ এবং সারাটা দিনই কম বেশি করে সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েই চলেছে। 4 দিন ধরে বাগানে একেবারেই আসতে পারছিলাম না। কোনো রকমে সামনে থেকে কিছু ফুল তুলে গোপালকে পুজো দিয়েছি। প্রচুর কেনাকাটা চলছে, যেহেতু আর একেবারেই সময় নেই। ছোট থেকে বড়দের এবং গুরুজনদের প্রচুর কেনাকাটা, সাথে খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যেই দিনটা যাচ্ছে। যাই হোক, 4 দিন পর বাগানে এসেছি। অনেক কিছু পরিবর্তন চোখে দেখা যাচ্ছে, যেটা রোজ এলে বোঝা যায় না। রোজই বাগানে পরিবর্তন হয়, কিন্তু যেহেতু প্রতিটা দিন প্রতিটা সময় আমরা থাকি, তাই লক্ষ্য করা যায় না। আজকে এসে দেখছি বেশ কিছু শিমের দানা থেকে চারা উঠে গিয়েছে, চন্দ্রমল্লিকা থেকে নতুন নতুন ডাল ছেড়েছে এবং এদিকে চারা গাছগুলো কিন্তু দিব্যি সুন্দরভাবে অনেক পাতা নিয়ে বেড়ে যাচ্ছে, সাথে অনেক আগাছাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেইগুলোকে তুলতে হবে, না হলে গাছের সমস্ত খাবার এই আগাছাগুলোই খেয়ে নেবে। চলুন তাহলে এবার উপরে যাওয়া যাক। আর এদিকের কাজগুলো কিন্তু এখন করার মতো একেবারেই সময় নেই। দেখতেই পাচ্ছেন শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আবারও কিছু কেনাকাটা এখনও পর্যন্ত বাকি রয়েছে, কারণ দুর্গাপুজো মানেই আবেগে ভরা বাঙালি। কোনোভাবেই এই কয়টা দিন কিন্তু আমরা এমনিতেও নষ্ট করতে চাই না। সারাটা বছর এই দিনটা আসার জন্যই আমরা অপেক্ষা করে বসে থাকি, সেই জন্যই বাগানে আরও ঠিকভাবে আসা হয়নি। ঠিক আছে, এই কটা দিন পেরিয়ে গেলে আবারও তো বাগান রয়েছে। বাগানে নিত্য নতুন গাছ এবং শীতের সবজি সব মিলিয়ে যা হবে ভালোই হবে। এখন একটু বৃষ্টিটা জ্বালাতন করছে, কথা ঠিক, তবে মায়ের পুজো শুরু হতে না হতেই মা কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেবে, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস মায়ের প্রতি। প্রতিটা বছরই কিন্তু এরকম ঝড় বৃষ্টি তুফানের মধ্যে দিয়েই মা এসে সব কিছু ঠিক করে দেয়। আমরা সেই দেখছি নতুন এই শসা গাছটার মধ্যে শসার কড়া পড়েছে গতকাল তো আমি বাগানে আসিনি, তাই পলিনেশনও করানো হয়নি। আজকে ওই কড়াটার মধ্যেই আমি পলিনেশন করিয়ে দিলাম। জানি না ফলটা ফুলে পরিণত হবে কিনা। এদিকে প্রচুর ফুল কিন্তু যেহেতু তোলা হয়নি, তাই শুকিয়ে শুকিয়ে গাছের মধ্যেই আটকে গিয়েছে। অনেক ফুল বাসি হয়ে গাছের মধ্যেই রয়েছে। সেই সমস্ত কিছু আজকে মোটামুটি পরিষ্কার করে নেব। তবে বাগানের কাজ আজকেও তেমনভাবে কিছু করতে পারবো না, আবারও একটু বেড়াতে হবে। একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে, আর আমরা সবাই চাই বাঙালিরা এই দুর্গাপুজোর সময় নতুন কিছু বাড়িতে নিয়ে আসি। সেই মতো আমরাও নতুন একটা জিনিস বাড়িতে এনেছি, তাই জন্য ভীষণ খুশি আছি আমরা সবাই। কলা গাছটা বসিয়েছি 10 দিন মতো হবে, এর মধ্যেই নতুন পাতা ছেড়েছে। এত সুন্দর দেখতে লাগছে, আর এত তাড়াতাড়ি যে কলা গাছটা ধরে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। অন্তত 1 মাসের আগে তো ধরার কথাই ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি যে কলা গাছটা রেসপন্স করবে এটা দেখেই ভীষণ ভালো লাগছে। কলা গাছটা যখন রিপোর্ট করেছিলাম তখন অনেকেই জানতে চেয়েছেন এটা কোন ভ্যারাইটি। এটা G9 ভ্যারাইটি। সম্ভবত খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, তবে খুব তাড়াতাড়ি বলতে সবজি গাছের মতো নয় যে 1-1.5 মাসের মধ্যেই আমরা ফুল থেকে সবজি পেয়ে যাব, সেটা নয়। অন্তত 1 বছর তো সময় লাগবেই। তবে গাছটা হেলদি হতে হবে, পুষ্ট হতে হবে। যদি গাছের স্বাস্থ্য ভালো থাকে তাহলে ফুল থেকে ফলও ধরবে তাড়াতাড়ি, যেমনটি আমার আগের কলা গাছটিতে ছিল। খুব তাড়াতাড়ি আমি ফুল থেকে ফলও পেয়েছিলাম, মোচাও হয়েছিল, সেখান থেকে কলাও পেয়েছিলাম। পেয়ারা গাছে আবারও কুড়িয়ে এসেছে, আবারও এখান থেকে পেয়ারা পাওয়া যাবে। তবে এবারে কিন্তু অল্প সংখ্যাতেই কুড়িয়ে এসেছে। আর এই ভ্যারাইটির লেবু গাছটাতে আবারও ফুল এসেছে। বেশ 3-4 মাস আগেই ফুল এসেছিল, সেখান থেকেই গুটি বাঁধা শুরু হয়ে গিয়েছিল। এখন দেখছি আবারও ফুল চলে এসেছে। 4 দিন বাগানে না আসাতেই যে এত কিছু দেখতে পাবো এটা কিন্তু ভাবিনি, ভীষণ সারপ্রাইজ হচ্ছি। আর এদিকে ঝিঙের আবারও নতুন করে কড়া পড়েছে। আর যেই 4 দিন আগে আমি কড়াগুলো দেখেছিলাম সেগুলো মোটামুটি বেশ ভালোই বড় বড় হয়ে গিয়েছে। সেই ঝিঙেগুলো তোলার মতনও হয়ে গিয়েছে, সাথে বরবটিও যেগুলো তুলে গিয়েছিলাম এবং গাছে খাবারও দিয়েছিলাম, তার সাথে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য আবারও বরবটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো। নতুন করে আবারও অনেক বরবটি ধরেছে। এপাশে 4-5টা ঝিঙে কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে। আর যেগুলো একেবারেই ছোট দেখেছিলাম সেগুলো মোটামুটি বেড়েছে। আর পুরো বরবটি গাছে বরবটি চারিদিক দিয়ে ভরে ভরে হচ্ছে, চারিদিক দিয়ে ছোট ছোট বেরাচ্ছে, পুক্ত হচ্ছে। এপাশে কিন্তু একটা নতুন
নতুন ঝিঙে গাছ ছিল সেটা থেকেও দেখছি কড়া আসতে শুরু হয়ে গিয়েছে। তবে কড়াগুলো কিন্তু ভীষণই পুষ্ট, হতে পারে সেই কড়াগুলোতে তাড়াতাড়ি করেই আমরা ঝিঙে পেয়ে যেতে পারি। একদিকে খুব কড়া রোদ উঠেছিল বেশ কয়েকদিন, তাই জন্যই গাছে খাবার দিয়েছিলাম, তার মধ্যে আবার বৃষ্টি, সুতরাং গাছে রেজাল্ট তো ভালো হবারই ছিল। এদিকেরও ঝিঙেগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে, তবে বেশি বড় করা যাবে না, কিন্তু যেহেতু এখন পুজোর কেনাকাটার জন্য ঘরে তেমনভাবে রান্নাবাড়ি করা হচ্ছে না, কোনো রকমই খেয়ে দেই কেনাকাটাই চলছে, তাই আর আজকে তুললাম না। এগুলো চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই তুলে নেবার, না হলে গাছেই কিন্তু নষ্ট হবে। অনেক কিন্তু গাছে নষ্ট হয়েওছে, সেটা করলা আছে, উচ্ছে আছে, অনেক বরবটি পেকে গিয়েছে, সাথে একটা ঝিঙেও কিন্তু বেশ পেকে গিয়েছে। যেহেতু রান্না করা হচ্ছে না আর বাগানে যে এসে তুলে কাউকে দেবো সেইটুকুনি সময়ও পর্যন্ত পাইনি আজকে, তাই অল্প সময়ের জন্য বাগানে এসেছি, এক্ষুনি আবারও বেরিয়ে যাব। নতুন ঝিঙে গাছের কড়াগুলো এই দেখুন কতটা সুন্দর পুষ্ট হয়েছে। আর এপাশে সমস্ত গাছে সবজি ভরা হলেও টমেটো গাছে কিন্তু আবারও ফুলগুলো ঝরে গিয়েছিল এবং আবারও নতুন করে ফুল এসছে। যখন ফুল আসছে হয় কড়া রোদে ফুলগুলো ঝরে যাচ্ছে, অথবা অত্যাধিক বৃষ্টিতে ফুলগুলো ঝরে যাচ্ছে, কোনোভাবেই টমেটো কিন্তু হচ্ছে না। মনে হচ্ছে শীত না পড়লে কিন্তু টমেটো পাওয়াই যাবে না। এদিকে প্রচুর ফুল গাছের ফুলগুলো একেবারে গাছের মধ্যেই শুকিয়ে গিয়েছে, যেহেতু এত দূর উঠিনি, সামনে থেকে অল্প অল্প ফুল তুলেই গোপালের সেবা দিয়েছি এবং অন্যান্য ঠাকুরের চরণে দিয়েছি। একদিন বাগানে না এলেই অনেক কাজ জমে যায়, সেখানে এই 4-5 দিন আসিনি, এখনও পর্যন্ত আসতে পারবো কিনা বলতে পারছি না, সেই জন্য কাজ তো প্রচুর বেড়ে গিয়েছে। তবে একটাই রক্ষে যে আমি যে সমস্ত বেডগুলোকে বানিয়েছিলাম সেগুলো সবই আমার সিঁড়ির ঘরের মধ্যে রাখা রয়েছে, কোনোটাই বৃষ্টিতে ভিজছে না। তবে 2টো বেড বাদে, 2টো বেড যেহেতু আমি 4তলা ছাদেই রেখেছিলাম সেগুলো বৃষ্টিতে ভিজছে, ঠিক আছে অসুবিধা নেই, রোদ উঠলে আবারও একটুখানি শুকিয়ে নেবো, ওই ক্যারেটের মধ্যেই শুকিয়ে নেবো। এই পাশে লাউ কুমড়ো থেকে শুরু করে উচ্ছে করলা বরবটি শিম সমস্ত গাছ একেবারে মিলে মিশে খুব সুন্দরভাবে একে অপরকে জড়িয়েই বড় হচ্ছে। লতানো সবজি গাছের মাথাগুলোকে একটু একটু করে কেটে দিলাম যাতে আরও ব্রাঞ্চ বেরায়, এমনিতেও প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে বৃষ্টির জন্য। আর গাছের চেহারা তো ভীষণই ভালো রয়েছে, বৃষ্টির জল পেয়ে গাছে একেবারে খাবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেই জন্য গাছের চেহারাটাও ভালো হয়ে গিয়েছে। যদিও বা চেহারা ভালোই ছিল, তবে অত্যাধিক গরমেতে গাছের পাতাগুলো যেমন নুয়েছিল এখন কিন্তু তরতাজা রয়েছে। এখন বেলা অনেকটাই, কিন্তু মেঘলা করেছে এবং বৃষ্টি হচ্ছে বলে অন্ধকার মনে হয়েছে এই সময়টা। তবে বেশ কিছু সবজি কিন্তু রেডি হয়ে গিয়েছে, না পারার কারণে কিন্তু নষ্টও হচ্ছে, যেহেতু একেবারেই পারার সময় পাচ্ছি না। যেমন প্রচণ্ড পরিমাণে লাউ ডগা বেড়ে গিয়েছে, পুঁই শাকের ডগা বেড়ে গিয়েছে, কুমড়োর ডগা বেরিয়েছে, তাছাড়াও বরবটি ঝিঙে চিচিঙ্গা এগুলো কিন্তু সবই তোলার মতো হচ্ছে, কিন্তু তুলতে পারছি না, তুলে কোনো লাভ নেই, যেহেতু রান্নাটাই ঠিকভাবে করা হচ্ছে না কেনাকাটার চক্করে। এদিকে ছাদের মধ্যে আবারও ঘুড়ি কেটে অনেক গাছের উপর দিয়ে সুতো ফুটো পেঁচিয়ে একেবারে গাছপালা পাতা ঠাতা কেটে যাবার জোগাড়, সেটাই খুব সাবধানে অনেকক্ষণ সময় লাগিয়েই খুলে দিলাম, সুতোগুলোকে ফেলে দিলাম এবং কাঠিগুলোকে বার করে নিলাম, কারণ ঘুড়িটা এমনিতেও ছিঁড়ে গিয়েছিল। আমার ছেলে অনেক ঘুড়ি পেয়েছে এই ছাদ বাগান থেকেই। কাঠিগুলোকে রেখে দিলাম ছোট গাছের সাপোর্টে দেবো বলে। এদিকে উচ্ছেগুলো এমনভাবে ভেতরে ভেতরে হয়ে থাকে যেগুলো দেখাই যায় না, আর পেকে গিয়ে পুরো নষ্ট হয়ে নিচে পড়ে, আবার সেখান থেকেই অনেক উচ্ছে গাছ আপনা থেকেই হয়ে যায়। 4 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সমস্ত গাছ খাবার দিয়েছি এবং বিশেষ করে বেগুন গাছগুলোতে দিয়েছি বেশি বেশি করে খাবার। বেগুন গাছ যেহেতু খাবার খেতে খুবই ভালোবাসে, আর খাবারের জেরেতেই বেগুন গাছের স্বাস্থ্য ভালো হয় এবং বেগুনের ফুলও ঝরে না এবং তাতে প্রচুর বেগুন হয় সারাটা বছর, যেমনটি আমার বাগানে সব সময়তেই আপনারা দেখতে পান। খাবার তো দিয়েছি, সাথে আবার এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, গাছটা এত সুন্দর রূপ নিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। বর্ষার সময়তেই আমি বীজ ফেলেছিলাম এবং বীজ থেকে চারা করেছিলাম, এখন পর্যন্ত গাছটা খুবই ভালো রয়েছে। আর পরে যে বীজগুলো ফেলেছিলাম সেখান থেকে চারাগুলো দেখুন বেশ হৃষ্টপুষ্টভাবে বাড়ছে। এই দেখুন এখানে 3টে চারা একেবারেই সুন্দর হয়েছে, তবে এখানে এখনও মাথা কাটার সময় হয়নি, গাছটি আরও একটু বাড়ুক তারপর মাথা কেটে নেবো। এপাশের এই বরবটি গাছগুলো নতুন, এখান থেকেও আবার বরবটি আসাও শুরু হয়ে গিয়েছে। এই দেখুন ছোট ছোট বরবটি বেরাতে শুরু হয়ে গিয়েছে। এই গাছগুলো অনেক পরে বসিয়েছিলাম, এখানে বুশি টাইপেরও গাছ রয়েছে, আবার লতানো গাছও রয়েছে, মিশিয়ে দিয়েছিলাম, যেহেতু জায়গা কম ছিল তাই মিলেমিশেই করেছিলাম। আর এই দিকের এই ড্রামটার মধ্যে কচু গাছগুলো আবারও কি দ্রুত বেড়ে গেছে দেখুন, কিন্তু তার জন্য যে লাউ গাছটার কোনো ক্ষতি হয়েছে তেমনটা না, লাউ গাছটাও সুন্দর চেহারা নিয়ে বাড়ছে। আর এদিকে কচু গাছগুলোকে আবারও তোলার মতো সময় হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু রান্নাবাড়ি হচ্ছে না তাই
তুলতেই পারছি না, সেটা তো আমি ব্লগের মধ্যে বারবার করে বলছি। সবজি তুলে বাসি করে রেখে তো কোনো লাভ নেই, যখন ঘরে আবারও রান্নাবান্না প্রপারভাবে করা যাবে তখন এইগুলো সবই তুলতে হবে। অনেক সবজি রেডি টেডি হয়ে গিয়েছে। লাউ গাছের গোড়াটাও কিন্তু একেবারেই শুকনো রয়েছে, মানে মাটির থেকে একটু উপরে আছে যাতে গোড়া পচে না যায়, আর একেবারেই ফ্রেশ আছে। মাথাগুলোকে আবারও একটু করে কেটে দিলাম, তবে শুধু এই গাছে না, অনেক গাছের মাথাই আমি কেটে দিলাম, যেমন কুমড়ো, লাউ, এপাশে যেমন রয়েছে চিচিঙ্গা। তবে এত বর্ষাতে এত পরিমাণে গাছে আবারও খাবার বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু পোকামাকড় আবারও দ্রুত বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। আবারও নতুন করে ওই একটা গন্ধ পোকা আছে যেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, সেটা কিন্তু আবারও বাগানে আমি দু একটা লক্ষ্য করলাম। আবারও ওষুধ দিতে হবে, কিন্তু এই বর্ষার মধ্যে কিভাবে ওষুধ দেবো? এমনিতেও অনেক কষ্ট করে আমি পোকাগুলোকে সব কিছু তাড়িয়েছিলাম। আবারও দেখুন একটু একটু বাগানে কাজ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এখন বৃষ্টিতে ভিজে কাজ করা একেবারেই যাবে না, যেহেতু কেনাকাটা এখনও অনেকটা বাকি রয়েছে। আমি কিছুক্ষণের জন্য বাগানে এসেছিলাম, কিন্তু বাগানে এসেই আমি আটকে গিয়েছি। অনেক সবজি যেগুলো নষ্ট হয়েছে বা বেড়ে গিয়েছে, এইসব দেখতে দেখতে অনেকটা টাইম চলে গিয়েছে। কদিন আগে যে কলমি শাকগুলো তুলেছিলাম সেখান থেকে আবারও নতুন করে কলমি শাক হওয়াও শুরু হয়ে গিয়েছে। আবারও ভরে গিয়েছে মাটির টবটা। 10 ইঞ্চি টবের মধ্যে যে গাছগুলো তুলে দিয়েছিলাম, এই দেখুন আবারও কি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তবে এর মধ্যে আবার দেখছি ঘাস ঠাসও উঠেছে, গাছের তলায় দেখছি আবার আগাছাও অনেকটা বেড়ে যাচ্ছে। এদিকে দেখুন এই বেগুন গাছের গোড়াতে কত পরিমাণে টমেটোর চারা বেরিয়েছে। এবছরে মনে হচ্ছে টমেটোরা আর বীজ ফেলতে হবে না, এমনিতেই অনেক টমেটোর চারা বেরিয়ে গিয়েছে। এর আগেও বেশ কিছু চারা কিন্তু আমি অন্যান্য জায়গায় দিয়েছি, এগুলোকেও তুলে দিতে হবে। তবে আরেকটু বড় হোক, এই বৃষ্টির মধ্যে আর তোলাতুলি করবো না। আর সামনে যেহেতু পুজো, তাই বাগানের দিকে ততটা এখন ধ্যান দেওয়া যাবে না। লঙ্কা গাছগুলো সুন্দরভাবে বাড়ছে, কিন্তু সুন্দর বলা যাবে না লঙ্কা গাছকে, সুন্দর বললেই বিপদ। ছোট ছোট চারা গাছগুলোর মাথা কেটে দিয়েছিলাম। এদিকেও দেখুন শসা গাছটা কিন্তু সুন্দর চেহারা নিয়ে বেড়েছে এবং শসার কড়া পড়তেও শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত বাগানে যে সমস্ত সবজি গাছ বা শসা গাছ রয়েছে, সেগুলো কিন্তু সবই গরমের বীজ ফেলেছিলাম। আমি বলেওছিলাম যে শীত শুরু হতে হতে কিছুটা সবজি কিন্তু আবারও পাওয়া যেতে পারে, সেই কারণেই আমি সব দানা ফেলেছিলাম এবং দানা থেকে চারাও রেডি হয়ে গেল প্রায় 1.5 মাসের মধ্যে। সেখান থেকে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আমি ফল পাচ্ছি, সবজিও পাচ্ছি বেশ ভালো পরিমাণে। তবে আর কিন্তু আমি গরমের সবজির দানা ফেলবো না, এবার শীতের দানাই ফেলবো এবং সেই দানা কিন্তু ফেলতে শুরুও করে দিয়েছি। এদিকে পুঁই শাকটাও আবার দ্রুত বেড়ে গিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। কেটে নিয়েছিলাম, আবারও রেডি হয়ে গিয়েছে অনেকটা পরিমাণে। বৃষ্টির জল পড়াতে তেজপাতা গাছের রূপ চেঞ্জ হয়ে গিয়েছে, পাতার সাইজগুলো আবারও খুব সুন্দরভাবে বড় বড় হচ্ছে। গরমের জন্য একটু ছোট ছোট হচ্ছিল, তবে বৃষ্টির জলে খাবার আছে, সেই খাবারেই দেখুন কত ফ্রেশ পাতাগুলো হচ্ছে। আবারও বেশ কিছু পাতা যখন পরিপুক্ত হয়ে যাবে, সেগুলোকে তুলে শুকনো করে রান্নায় ব্যবহার করতে হবে। যদিও বা আমাদের বাজারে যেই সমস্ত পাতা বিক্রি হয়, মানে তেজপাতা, সেগুলো বেশিরভাগই আকাশি গাছের পাতা, সেগুলো মোটেও তেজপাতা না। এটা কিন্তু দোকানদার আমাকে নিজেই বলেছিলেন, তখন থেকেই আমি জানতে পারি যে আমরা আসলেও তেজপাতাটা খুব একটা বেশি পাই না, সেটা খুব কমই পাই। কারণ তেজপাতা খুব বেশি বড় বড় হয় না, এরকম সাইজেরই হয়। আর আমরা যে সমস্ত তেজপাতাগুলো কিনে আনি সেগুলো যথেষ্ট বড় বড় হয়, সেগুলো আকাশি গাছের পাতা। পুজোর কেনাকাটার জন্য ঘরে যেহেতু ঠিকভাবে রান্না ঠান্না করা হচ্ছে না, আলুর থেকে কল বেরিয়ে গিয়েছে। সেইখান থেকে কিছুটা আলু বেছে বেছে নিয়ে এনেছি, যেগুলো বেশি বড় বড় কল বেরিয়েছে সেগুলো সব এই ড্রামটার মধ্যে দিয়ে দেবো। আপনাদেরকে দেখিয়েছিলাম যে কদিন আগেই আমি আলুর বেড রেডি করেছিলাম, একটা গোটা রেডি হয়ে গিয়েছে আর একটা হাফ ড্রাম রেডি হয়েছে, সেটা সম্পূর্ণ রেডি হয়নি। এমনকি আদারও কলে বেরিয়ে গিয়েছে, আদাটা এখন আর বসাবো না, তবে আলুটা কিন্তু বসিয়ে দেবো। একটু সেড মতো জায়গায় রাখবো, তবে বেশি গভীরে দেবো না। কোনো বছরই আমি বেশি গভীরে দিই না, হালকা হালকাভাবে এইভাবে দিয়ে দেবো। মাটি চাপা দিয়ে অল্প একটুখানি জল ছিটিয়ে সেড মতো জায়গায় রেখে দেবো। সরাসরি বৃষ্টির জল পড়লে সব আলুগুলোই পচে যাবে, বৃষ্টির জল একেবারেই সরাসরি পড়া যাবে না, তাই জন্যই সেড মতো জায়গায় রেখে দেবো। আর ওপর দিয়ে হালকা করে মাটিটাকে একটুখানি চেপে দেবো, যাতে আলুগুলো খুব একটা বেশি দেখা না যায়, তবে বেশি গভীরে না, এটা তো আমি বললামই। কল যখন বেরিয়েই গিয়েছে, খুব তাড়াতাড়ি নিচের দিকে শেকড়ও গজিয়ে যাবে এবং গাছও উঠে আসবে। তবে আলু গাছ শুধুমাত্র এই একটা জায়গাতেই করব না, আরও অনেক জায়গাতেই করব, যেহেতু আলুর শাক আমার খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি আগের বছরও বলেছিলাম। এই দেখুন একটু সেড মতো জায়গায় রেখেছি, এখানে সরাসরি বৃষ্টির জলটা পড়বে না, তবে একটু ঝাপটা পড়লে কোনো অসুবিধা হবে না। সাথে এখানেও দেখুন আবার নতুন করে শীতের জন্য যে লাউয়ের দানা ফেলেছিলাম, সেখান থেকেও দুটো চারা বেরিয়ে গিয়েছে, সাথে করলার চারাটাও উঠে গিয়েছে। তবে করলা চারা কিন্তু আমি আরও দিয়েছিলাম, একটাই আপাতত উঠেছে, দেখা যাক বাকিগুলো উঠে যাবে।
আবারও বৃষ্টি জ্বালাতন শুরু হয়ে গিয়েছে। অল্প অল্প করে পড়ছিল, এখন আবার ভালোই পড়তে শুরু হয়ে গিয়েছে। আবারও সমস্ত গাছ ভিজে যাবে। অত্যাধিক বেশি খাবারে অনেক সময় গাছের পাতা কিন্তু হলুদও হয়ে যায়। তবে সবসময় যে ওষুধ ব্যবহার করতে হয় এমনটি না। তারতলার উপরে একটা ভুটানি টগর গাছ আছে, সেই গাছে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে গাছটা হলুদ হয়ে গিয়েছে, কি সমস্যা বা এইভাবে কিভাবে সমস্যাটা দূর করা যাবে। তো আমি সেখানে কমেন্টে উত্তর দিয়েছিলাম যে কোনো কিছুই করার দরকার পড়বে না। অত্যাধিক খাবারে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়, যেহেতু এত বর্ষা হচ্ছে, এখনো পর্যন্ত বর্ষা শেষ হবারই নাম নেই। বৃষ্টি পড়া বন্ধ হলেই সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। চলুন, ছাদে যখন এসেই পড়েছি তখন বৃষ্টিতে ভিজে ভিজেই কিছু ঠাকুরের ফুলও তুলে নিই এবং ভিডিওটা এখানেই শেষ করব। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন।